নমস্কার, শুভ সন্ধ্যা। আমি মীনাক্ষী চোখ রাখছি মুহূর্তের সংবাদে। রাজ্যের পর্যটন কেন্দ্রগুলোকে পর্যটকদের জন্য আরও কিভাবে আকর্ষণীয় করে তোলা যায় এরই লক্ষ্যে শুক্রবার এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে পৌরোহিত্য করেন পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস এবং পর্যটন মন্ত্রকের কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ গোপী। উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। রাজ্য সরকারের পর্যটন দপ্তরের পদাধিকারীদের নিয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। পর্যটন দপ্তরের পদাধিকারীরা পর্যটন সংক্রান্ত বিভিন্ন তথ্য তুলে ধরেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর সামনে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুরেশ গোপী বেশ কিছু মূল্যবান পরামর্শ দেন পর্যটন ক্ষেত্রগুলোর উন্নয়নের লক্ষ্যে। The state government has been in the state, and as Minister of State Tourism, on a larger scale, we've had almost a 2-hour long, 10-minute long discussion. Got into some molecules and modules which needed deeper discussion. And the outcome of all these discussions will need endorsements, sanctionings from the central cabinet and also the my cabinet chief. So everything has been recorded. The audio recordings as well as the verbatim will be in detail transferred to the Ministry of Tourism. And in such cases which need special focus on, the Petroleum Ministry also has been discussed and taken into account. Our Honorable Minister of State for Tourism and Petroleum and Natural Gas, respected Suresh Gopi ji, who has come all the way from Kerala this afternoon, and he has been given in part in the Modi cabinet this time for the first time, and you all know that he is a member of parliament from Thrissur constituency of Kerala, who has registered a maiden and significant victory this time in the recently concluded parliamentary elections. We, at the behest of Tripura Government and Tourism Department of Tripura, heartily welcome him in this meeting or press meet. We are also joined by Secretary Tourism, Mr. পুলিশের তদন্তে চাঞ্চল্যকর তথ্য। বহু ঘটনার সাথে জড়িত ভারতরত্ন ক্লাব 7 দিনের মধ্যে উচ্ছেদ না হলে না হবে কঠোর পদক্ষেপ। মঙ্গলবার এই বিষয়ে স্পষ্ট জানিয়ে দেন জেলা শাসক ডক্টর বিশাল কুমার। সদর মহকুমা শাসকের কাছ থেকে ক্লাব ঘর উচ্ছেদের নোটিশ পাওয়ার পর সংবাদ শিরোনামে আবারও উঠে এসেছে উষাবাজার স্থিত ভারতরত্ন সংঘ ক্লাব। মাত্র 3 মাস আগে ক্লাবের সম্পাদক দুর্গা প্রসন্ন দেব তথা ভিকি খুনের ঘটনায় রাজ্য জুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছিল। পুলিশ তদন্তে নেমে বহু ক্লু পায়, যেগুলি সরাসরি জনসম্মুখে আনতে চাইছে না পুলিশ প্রশাসন। কিন্তু এরই মধ্যে সোমবার সদর মহকুমা শাসকের স্বাক্ষরমূলে ভারতরত্ন সংঘ ক্লাবকে নোটিশ জারি করা হয়। সেই নোটিশে বলা হয়, ভারতরত্ন সংঘের ক্লাব ঘর অর্থাৎ ক্লাব গৃহ খাস জমিতে রয়েছে। অবিলম্বে উচ্ছেদ করার জন্য ক্লাব কর্তৃপক্ষকে নোটিশ ধরিয়ে দেয় প্রশাসন। এই বিষয়ে পশ্চিম ত্রিপুরার জেলা শাসক ডক্টর বিশাল কুমারের কাছে জানতে চাওয়া হলে তিনি স্পষ্ট জানিয়ে দেন, পুলিশের পক্ষ থেকে ভারতরত্ন সংঘ ক্লাবের যে জমি রয়েছে সেই জমির বিষয়ে রিপোর্ট চাওয়া হয়। তদন্তের পর দেখা গেছে খাস জমিতে ভারতরত্ন সংঘ ক্লাবের অফিস গৃহটি নির্মাণ করা হয়েছে। তাই নিয়ম মেনে ভারতরত্ন সংঘ ক্লাবকে নোটিশ দেওয়া হয়েছে 7 দিনের মধ্যে খাস জমি খালি করার জন্য। এছাড়াও সম্প্রতি ভারতরত্ন সংঘ ক্লাব এলাকায় বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। পুলিশের তদন্তে উঠে এসেছে এই সকল ঘটনার সাথে ভারতরত্ন সংঘ ক্লাব জড়িত রয়েছে। তবে ভারতরত্ন সংঘ ক্লাবের পক্ষ থেকে জানা গেছে পরোক্ষভাবে বিভিন্ন অভিযোগ সামনে এসেছে। কিন্তু দাপটে একটি ক্লাব হওয়ায় এতদিন কেউ মুখ খোলার সাহস পায়নি। কিন্তু এবার সরাসরি জেলা শাসক বিস্ফোরক মন্তব্য করেছেন। আর এই বিস্ফোরক মন্তব্যের সাথে তিনি স্পষ্ট এটাও জানিয়ে দিয়েছেন, যদি 7 দিনের মধ্যে ক্লাব ঘরটি উচ্ছেদ করা না হয় তাহলে কঠোর থেকে কঠোরতম পদক্ষেপ নিতে বাধ্য হবে প্রশাসন। কারণ আগেও নোটিশ দেওয়া হয়েছিল ক্লাব কর্তৃপক্ষকে। पुलिस की तरफ से एक इंक्वायरी रिपोर्ट मांगी गई कि जो भारत रत्न क्लब है इसका लैंड स्टेटस क्या है। जब हमने इंक्वायरी कराई तो लैंड स्टेटस उसका खास पाया गया
और फर्दर इंक्वायरी पे उसमें एक स्ट्रक्चर मिला है, एक बिल्डिंग मिली है और और भी एक दो स्ट्रक्चर्स मिले हैं। तो कानून की तरफ से जो कार्रवाई होती है उस हिसाब से उनको वहाँ से हटाने का नोटिस दिया गया है। अगर वो 7 दिन के अंदर नहीं हटाते हैं तो सरकारी कार्रवाई के माध्यम से उसको हटाया जाएगा। और पुलिस का जो इंक्वायरी है वो कुछ इंसिडेंट्स वहाँ पे हुए हैं उस एरियाज़ में जिसमें भारत रत्न क्लब इन्वॉल्व है। इसके बारे में पूरी जानकारी हमें आप चाहें तो पुलिस से ले सकते हैं। एक क्लब का ही सरकारी जमीन में या आसपास जो जगह है वो भी सरकारी जमीन पे है? जो टोटल एरिया है वो अमूमन लगभग 1 एकड़ के आसपास है। उसमें क्लब का एरिया भी है, उसके सामने का भी थोड़ा एरिया खास जमीन ही है। এদিকে ক্লাব সূত্রে খবর, গতকাল হাতে নোটিশ পেয়ে ক্লাবের অভ্যন্তরে বেশ কয়েক দফায় বৈঠক হয়েছে। মধুসূদন পাল নামে এক ব্যক্তি দীর্ঘ ৬৭ বছর আগে ক্লাবের জন্য জমি দান করেছিলেন। বর্তমানে কাজল সাহা নামে দখলদারি রয়েছে। তারা রেজিস্টারভুক্ত হয়েছে ৪০ বছর আগে। ক্লাব ঘরটি যে জমিতে রয়েছে সেটা হলো যৌথ জমি। বর্তমানে ক্লাবের মধ্যে গড়ে উঠেছে জিম সেন্টার, বনেদি পার্ক থেকে আরো অনেক কিছু। জানা যায় এলাকায় 10 থেকে 12,000 লোকের বসবাস রয়েছে। ইতিমধ্যে ক্লাব কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে বিষয়টি নিয়ে যাতে বহুদূর জল না গড়ায় তার জন্য মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবে। আইনের ঊর্ধ্বে উঠে মুখ্যমন্ত্রী তাদের আবেদনের কতটা সহানুভূতিশীল হবেন সেটা বলা কঠিন। তবে বলার অপেক্ষা রাখে না ভারতরত্ন ক্লাব ঘিরে এলাকায় চলে অনেক কিছু। সব শেষে বলা চলে আইনের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী নয়। তাই হয়তো মন গড়া দাবি কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না বলে মনে করছে সচেতন নাগরিক। দুর্গাপুজোর আগে ক্লাবের হর্তাকর্তারা নোটিশ পেয়ে চাপেই পড়ে গেছে, এক প্রকার ভাবে ঘুম উড়ে গেছে বলা চলে। শান্তন টিভি। বিএসএফ এর এক আধিকারিকের বিরুদ্ধে মামলা করল গাড়ি চালক, কারণ মিলছে না গাড়ি। আর এই ঘটনাকে কেন্দ্র করে কমলাসাগর মিয়াপাড়া এলাকায় বিএসএফ এবং সাধারণ জনগণের মধ্যে চাপা ক্ষোভ দেখা দিয়েছে। বিএসএফের এক আধিকারিকের বিরুদ্ধে মামলা করল গাড়ি চালক, কারণ মিলছে না গাড়ি। আর এই ঘটনাকে কেন্দ্র করে কমলাসাগর মিয়াপাড়া এলাকায় বিএসএফ এবং সাধারণ জনগণের মধ্যে চাপা ক্ষোভ দেখা দিয়েছে। ঘটনার বিবরণে জানা যায়, কমলাসাগর মিয়াপাড়া এলাকার রাজু দেবের একটি মারুতি গাড়ি দেবীপুর পশু খামারের ভেতর থেকে চালকের অনুপস্থিতিতে সে মারুতি গাড়িটি এবং গাড়িতে থাকা একটি মোবাইল চুরি করে নিয়ে আসে মিয়াপাড়া বিএসএফ ক্যাম্পের ১৫০ নং ব্যাটালিয়নের এক জওয়ান বলে অভিযোগ। এই অভিযোগে নিয়ে মধুপুর থানায় রাজু দেব আইবি অপূর্ব বিশ্বাসের বিরুদ্ধে মামলা দায়ের করেন মঙ্গলবার দুপুরবেলা। মারুতি গাড়ির নম্বর TR07C0454। অন্যান্য দিনের মতো খামার থেকে চালক নিয়ে গবাদি পশুর জন্য ঘাস আনতে যায়। যদিও দীর্ঘদিন যাবৎ রাজুদেব তার গাড়ি করে গবাদি পশুর জন্য দেবীপুর পশু খামার থেকে ঘাস ক্রয় করে নিয়ে আসছে। সে সূত্র ধরে গত ৬ জুলাই তার মারুতি গাড়িতে করে তার চালক দেবীপুর পশু খামার থেকে ঘাস আনতে যায়। এমন সময় গাড়ি চালক খামারের মধ্যে গাড়িটি রেখে এবং গাড়ির ভেতরে একটি মোবাইল রেখে পাশাপাশি গাড়ির চাবি রেখে ঘাস কাটতে যায়। কিন্তু ঘাস নিয়ে এসে দেখতে পায় তার গাড়িটি সেখানে নেই। পরবর্তী সময় অনেক খোঁজাখুঁজি করে জানতে পারে তার গাড়িটি এক প্রকার অভিনয় করে বিএসএফ এর আইবি অপূর্ব বিশ্বাস মিয়াপাড়া বিএসএফ ক্যাম্পে নিয়ে যায় বলে অভিযোগ। পরবর্তী সময় রাজুদেব সেই গাড়িটি হদিশ পেয়ে যখন ক্যাম্পে এসে গাড়ি আনতে যায় তার সাথে অনেক দুর্ব্যবহার করে অপূর্ব বিশ্বাস বলে অভিযোগ। ঘটনাটা হয়েছিল, আমি গাড়ি চালাই, আমার মালিকের গরু আছে। তারপরে প্রত্যেক দিন আমি ঘাস আনতে যাই ফার্মে, ওই পশু পালন এই ফার্মে আনতে যাই। এরপরে গাড়িটা রাস্তার পাশে দাঁড়িয়ে আমি ঘাস আনতে যাই একটু নিচে। তো এক বস্তা ঘাস আমি গাড়ির সামনে থইয়া আরেক বস্তা ঘাস আনতে যাই। আনার পরে আসা দেখি আমার গাড়িটা নাই, এখানে নাই। পরে কি বললাম, আমার গাড়ির মধ্যে আর কি ছিল? গাড়ির ভিতরে আমার মোবাইল ছিল, চাবি ছিল, কিন্তু এটা আমার প্রয়োজন নেই আর সাথে নেওয়ার। তারপর তার কারণে আমি গাড়িতে রাইখা ঘাসটা লেগে যাই। সেটা গাড়িটার নাই, মোবাইলও নাই। তারপরে ফার্মের ডিউটি ছিল, তারা জিজ্ঞাসা করলাম দাদা গাড়িটা দেখছেনি? বললো বিএসএফের গাড়ি এসে আইসিরা গাড়িটা নিয়ে গেছে। পরে খবর পাইলাম বিএসএফের আইবি অপূর্ব বিশ্বাস গাড়িটা নিচে নিয়ে আসে, এটা নাকি হ্যাঁ চিনি দিয়া গাড়িটা ফাঁসাই দিছে। তাহলে আমরা তো এমন না, আমরা বেলেগ দিকে যুক্ত নাই, আমরা রোডে গাড়ি চালাই, ওই মালিকের ঘাস আনি, বাস এতটুকুই। এখন কি পরে পরে ওখানে
গাড়িটা তো নিয়েছে গা, নেওয়ার পরে পয়সা চিনি দিয়া ফাঁসাই দিছে। তখন আমার গাড়িটা আমি ফিরে হতে চাই। আর এমন খবর পাইছি, হ্যাঁ এই মালের গাড়ি ধরে সাইডা দেয়, টাকা খায় সাইডা দেয়, কিন্তু অন্য ভালো মানুষের ফাঁসাই দেয়। এমনি তার বিরুদ্ধে মামলা হয়েছে? হ্যাঁ, আমি এর বিরুদ্ধে মামলা করছি। আমার গাড়িটা যেন প্রশাসন আমার কাছে ফিরিয়ে দেয়। এখন দেখার বিষয় পুলিশ চুরির মামলা হাতে নিয়ে বিএসএফের আইবির বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করে। সাংবাদিক টিভি। রথযাত্রার দিন মানুষ যখন আনন্দে মত্ত, ঠিক তখনই মহকুমার এক যুবক এক যুবতীকে তার বাড়ি থেকে একটি গাড়ি দিয়ে অপহরণ করে নিয়ে যায়। পরবর্তী সময়ে যুবতীর বাড়ির লোক থানায় অভিযোগ করলে পুলিশ তড়িঘড়ি যুবতীকে খুঁজে বের করতে একটি বিশেষ টিম তৈরি করে। তারপর তারা জানতে পারেন যে অপহরণকারীরা ফটিকরায় বিধানসভার অন্তর্গত আসাম বস্তি এলাকায় রয়েছে। সেই মোতাবেক আসাম বস্তিতে পুলিশ চিরুনি তল্লাশি চালিয়ে একটি অপরিত্যক্ত ঘর থেকে অপহরণকারী অতনু সিনহা সহ মেয়েটিকে উদ্ধার করে পুলিশ। তিনি জানান, মেয়েটির বাবা 5 জনের বিরুদ্ধে অপহরণের অভিযোগ করলেও এখন পর্যন্ত অপহরণের মাস্টার মাইন্ড অতনু সিনহা সহ তার আরও এক সঙ্গী গ্রেপ্তার করা হয়েছে। আর বাকি 3 জনকে খুঁজছে পুলিশ। মঙ্গলবার কৈলাসহর মহিলা থানায় সাংবাদিক সম্মেলন করে এই বিষয়ে বিস্তারিত জানান জেলা পুলিশ সুপার কান্তা জাহাঙ্গীর। তিনি আরও বলেন, অপরদিকে কৈলাসহর শহরের শুভাশিস নাথ ও বিমল কৃষ্ণ রায়ের বাড়ির চুরি কাণ্ডে এখন পর্যন্ত 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে চুরি যাওয়া কিছু স্বর্ণালংকার, নগদ অর্থ উদ্ধার হয়েছে। চুরি কাণ্ডে পুলিশ যাদের গ্রেপ্তার করেছে তারা হলো রোশন আলী, হোসেন আলী, ইয়াকুব আলী ও মুলাতিফ আলী। 7 तारीख को अबाउट 7:30 के आसपास हमको एक इन्फॉर्मेशन मिली कि एक लड़की का किडनैपिंग हुआ है, फोर्सफुली किडनैपिंग हुई है 4 लोगों के द्वारा। तुरंत ही हम लोगों ने एक्शन लिया, केस रजिस्टर किया और टीम्स बनाई हर एक जगह पे। सारे ओसीज, एसडीपीओज, एडिशनल एसपीज एंड माई सेल्फ, हम सब लोग बाहर निकले, पेट्रोलिंग एंड सब फैमिली मेम्बर से पूछताछ इस तरह से करके हमने पता लगाया और नाका इतनी तरह से इंटेंसिफाई किया, सारे इंटीरियर रोड्स को इंटेंसिफाई किया कि वो वहाँ से निकल नहीं पाए। उनको अपनी गाड़ी छोड़नी पड़ी और एक अबैंडन्ड हाउस में उनको शेल्टर लेना पड़ा। और जब हमें पता चला, पूरा एरिया जो था, हमने आसाम बस्ती का उस पूरा एरिया को सर्च कराया, थ्रोली सर्च कराया और फिर एक घर में हमने उनको पाया और लड़की को हमने रेस्क्यू किया और एपी को भी हमने अरेस्ट किया है। इस केस में अभी तक हमने लड़की को सही सलामत बरामद कर लिया है और 2 एपीज जो हैं वो अरेस्ट कर लिए हैं और अभी कुछ अरेस्ट पेंडिंग है, बट हम आज या कल में पूरे अरेस्ट कर लेंगे। हमारा सर्च ऑपरेशन और रेड्स जो है वो सर्च ऑपरेशन कंप्लीट हुआ एंड रेड जो है वो कंटिन्यूसली चल रहा है। थैंक यू। तो जैसे कि आपने बताया कि 4 लोग इसमें, हाँ, 2 लोग जो अरेस्ट हो चुके हैं, अतानु सिन्हा और अशोक सिन्हा। লড়াই ময়দানে নামার আগে স্নায়ুর চাপ বাড়ছে শাসক দল বিজেপির। প্রদেশ বিজেপি কার্যালয়ে দফায় দফায় বৈঠকের পর বুথে বুথে গিয়ে প্রার্থী বাছাইয়ের জন্য নির্দেশ দেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। কারণ প্রদেশ কার্যালয় থেকে সিদ্ধান্ত নিতে শতবার ভাবতে হচ্ছে হাইকমান্ডদের। কারণ বিভিন্ন মণ্ডল এবং বুথে আভ্যন্তরীণ গোষ্ঠী কোন্দল চরম আকার ধারণ করে আছে। তাই প্রদেশ কার্যালয় থেকে প্রার্থী ঘোষণা হলে বিভিন্ন এলাকায় অসন্তুষ্ট কর্মীরা বিক্ষোভে নামতে পারে। এই আতঙ্ক দলের কার্যকর্তাদের পিছু ছাড়ছে না। তাই সবকিছু ম্যানেজ করার জন্য মাঝারি স্তরের কার্যকর্তাদের নিয়ে কমিটি তৈরি করেছে প্রদেশ বিজেপি। তাদের পাঠানো হচ্ছে বিভিন্ন বুথে বুথে, কিন্তু বিভিন্ন বুথে ঘুরে তারা এক প্রকার ভাবে কাহিল হয়ে যাচ্ছে কর্মী সমর্থকদের বশ করতে। গত 3 দিন ধরে 5 খয়েরপুর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন বুথে যান আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, মুখ্যমন্ত্রী বিধানসভা কেন্দ্রের মণ্ডল সভাপতি সঞ্জয় সাহা সহ কমিটির অন্যান্যরা। তারা এলাকার বিধায়ক রতন চক্রবর্তীর উপস্থিতিতে বুথ কমিটি এবং শক্তি কেন্দ্রের ইনচার্জদের নিয়ে বৈঠক করেন। সেই বৈঠকে 3 জনের নাম নির্ধারণ করা হয়। এর মধ্যে একজনকে প্রার্থী করা হবে, সেই একজনের নাম ঘোষণা করবে প্রদেশ বিজেপি। তার আগে 3 জনের নাম বাছাই করল কমিটি। এই বিষয় নিয়ে এখানে আমাদের ডেপুটি মেয়র মনিকা দাস এবং আমি 8টা মণ্ডল প্রেসিডেন্ট হিসাবে প্রভারী হিসেবে 5 খয়েরপুরে পঞ্চায়েত নির্বাচনের যে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে যে 3টা করে নাম আসতে হবে দলের নির্দেশ অনুযায়ী। আমরা আজকে 3 দিন ধরে প্রতিটি বুথে গিয়ে এবং বুথ প্রেসিডেন্ট এবং বুথ কমিটি, বিএলএ, শক্তিকেন্দ্র ইনচার্জ সবাইকে নিয়ে বসে আমরা এখান থেকে 3টি নাম
প্রায় কমপ্লিটের পথে। আমরা কাজ শেষের পথে হয়ে গেছে, 8 ঘন্টা 2 দিনের মধ্যে আমাদের কাজ সম্পূর্ণ হয়ে যাবে সুন্দরভাবে। আমরা এই বিধানসভাতে আমাদের সাথে মেয়র ছিলেন, এই এলাকার বিধায়ক রতন চক্রবর্তী মহোদয় ছিলেন এবং মণ্ডল প্রেসিডেন্ট ছিলেন। সবাই মিলে আমরা সুন্দর করে প্রার্থীর নাম বাছাই করার জন্য 3টা করে নাম আমরা নিয়ে গেছি এবং পরিবর্তে গেলে একজনের নামই সিলেকশন করবে আমাদের রাজ্য কমিটি। নির্বাচনে তো সবাই দাঁড়াতে পারে, এখানে নির্দল প্রার্থীরা দাঁড়াতে পারে, এখানে বিভিন্ন ধরনের প্রার্থীরা আছে, সিপিএম আছে, কংগ্রেস আছে, ওরাও দাঁড়াতে পারে। এটা ম্যাটার লক্ষ্য যে আমাদের এখানে যে প্রার্থী হবে তারা হবে খুব সচ্ছল এবং যাতে এলাকার উন্নয়ন করতে পারে, গ্রাম পঞ্চায়েতে উন্নয়ন করতে পারে, সেই হিসাবে আমরা প্রার্থী বাছাই করবে আমাদের স্টেট অফিস থেকে। এক ব্যক্তির উপর হামলার ঘটনায় 2 অভিযুক্তকে গ্রেপ্তার করল পূর্ব আগরতলা থানার পুলিশ। ঘটনার বিবরণে জানা যায়, আগরতলা টাউন ইন্দ্রনগর সংহতি সংঘ এলাকার বাসিন্দা নীলিমা দেবনাথের ছেলে প্রণব ভৌমিকের ওপর একদল দুষ্কৃতী হামলা চালায়। এই ঘটনা পরিপ্রেক্ষিতে নীলিমা দেবনাথ পূর্ব আগরতলা থানায় লিখিত মামলা দায়ের করেন। থানায় মামলা দায়ের হওয়ার পর পূর্ব আগরতলা থানার পুলিশ 2 অভিযুক্তকে গ্রেপ্তার করে। ধৃতরা হল তপন ঘোষ ও রজত ঘোষ। পূর্ব আগরতলা থানার ওসি জানান, 6 জুলাই রাতে নীলিমা দেবনাথের ছেলে প্রণব ভৌমিকের ওপর দুষ্কৃতীরা হামলা চালায়। ঘটনার পর নীলিমা দেবনাথ পূর্ব আগরতলা থানায় মামলা দায়ের করেন। সেই মামলার পরিপ্রেক্ষিতে 2 অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের মঙ্গলবার আদালতে সোপর্দ করে পুলিশ। রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়ি নীলিমা দেবনাথ, নীলিমা দেবনাথ উনি আমাদের কাছে একটা এফআইআর করেছেন গত 7 তারিখ 7 তারিখ রাত্রেবেলা। আপনার ওনার ছেলে প্রণব ভৌমিক, ওকে কিছু দুষ্কৃতিকারী ওর বাড়ির সামনেই আক্রমণ করে ওকে আহত করেছে, সিরিয়াসলি ইনজুর্ড করেছে। পরবর্তী সময়ে সে হাসপাতালে ভর্তি ছিল এবং তাদের বিরুদ্ধে উনি অভিযোগ জানিয়ে এফআইআর করেছেন। সেই এফআইআরের পরিপ্রেক্ষিতে আমরা তাদের যে দুষ্কৃতিকারী 2 জন আছে তাদেরকে আমরা গ্রেপ্তার করেছি এবং তদন্ত আমরা চলছে, আরও কারা জড়িত আছে তাদের নাম বের করার চেষ্টা করছি। 60 এক বৃদ্ধের জায়গা জোরপূর্বক দখল করে মন্দির সহ রাস্তা নির্মাণ করে রেখেছে একদল মাফিয়ারা। ঘটনা কমলাসাগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত শেকেরকোট রাম ঠাকুর আশ্রম সংলগ্ন এলাকার বাসিন্দা দিলীপ কুমার ঘোষের এককানি জোত জমি রয়েছে পূর্ব গোকুলনগর সিটিআই ক্যাম্প সংলগ্ন আদর্শ কলোনি এলাকায়। বাম আমল থেকে এলাকার কিছু ক্ষমতাশালী মাফিয়া তাঁর জোত জমিতে জোরপূর্বক দখল করে মন্দির স্থাপন সহ রাস্তা নির্মাণ করে নেয়। মাফিয়ারা জায়গার মালিক দিলীপ কুমার ঘোষকে ডেকে এনে জায়গা বিক্রি করার কথা বললে তিনি জায়গা বিক্রি করতে অস্বীকার করেন। বাম আমলের পর বিজেপির আইপিএফটি জোট সরকার ক্ষমতায় আসার পরও দিলীপ কুমার ঘোষ তাঁর জোত জমি দখলমুক্ত করতে পারেননি, কারণ বাম আমলের মাফিয়ারা সরকার পরিবর্তনের পর রাতারাতি বিজেপি দলে সামিল হয়ে যায়। দিলীপ কুমার ঘোষ তার জায়গা দখলমুক্ত করতে থানায় মামলা দায়ের করেছিলেন, কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। দিলীপ কুমার ঘোষ জানান, তিনি শাসক দলের অনেক নেতার দ্বারস্থ হয়েছেন, কিন্তু কোনো লাভ হয়নি। অবশেষে দিলীপ কুমার ঘোষ সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয়ে গোটা ঘটনার বিষয়ে জানান। আদর্শ কলোনি যে আমার জুতের জায়গা একখানি। আদর্শ কলোনি কোন জায়গা, এটা কোন জায়গাতে? হ্যাঁ, 3 নম্বর ওয়ার্ড করছে। আচ্ছা, হ্যাঁ, ওইখানে তারা জবরদস্তি মন্দির করছে। কি মন্দির? এই তো কালী মন্দির করছে, তারপর আমার জুতের জায়গা বলে রাস্তা করছে। কতটুকু জায়গাটা ছিল? একখানি। আচ্ছা, আমি তো পূর্ণ লোক। একদিন আমার নিমন্ত্রণ করতে গেছি, তারপর আমি জায়গা গেট চালানো আমি তো জায়গা বেশি বিক্রি করতাম না। এরপরে এখানে একজন স্থানীয় নির্বাচন মিটিং করছি, তারা রাইনার কবজা হাইলাম খুশির কথা জুতের জায়গা তারা দেখে গেছে। যখন বাজারে কেনা করল না, এরপর আমার একদিন নিজে বাইবুস আমার তো নিতে যাই, আমি এখান থেকে আয় করছি। হ্যাঁ, কত বছর ধরে এই জায়গাটা মানে তারা মন্দির বানায় রাখছে? সিপিএম আমল থেকে। আচ্ছা, কারা কারা এইভাবে মানে দখল করে রাখছে? এখানে প্রথম আসছিল নিখিল দেবনাথ, হ্যাঁ, আরও 3-4 জন। হ্যাঁ,
এর আগে তারা হচ্ছে দুর্গাপূজা করতো বাড়ি বাইজালবাড়ি কক ইংলিশ মিডিয়াম স্কুলের সামনে বাইক ও স্কুটি সংঘর্ষে আহত তৃতীয় শ্রেণীর ছাত্র ও তার বাবা। ঘটনা সোমবার দুপুর 2টো নাগাদ। জানা যায় পন্তবিলের নীল রতন পাড়ার জনৈক অমৃত দেববর্মা তার ছেলে আতিশমান দেববর্মা বাইজালবাড়ি স্থিত কক ইংলিশ মিডিয়াম স্কুলে তৃতীয় শ্রেণীর পড়ুয়া। স্কুল ছুটি হওয়ার পর আতিশমানের তার বাবা অমৃত দেববর্মা ছেলেকে স্কুল থেকে আনার জন্য স্কুটি নিয়ে যায়। ছেলেকে স্কুটি করে বাড়ি আসার সময় দ্রুতগামী একটি বাইক এসে সজোরে ধাক্কা দেয় স্কুটিতে। অমৃত দেববর্মা তার ছেলে ছিটকে পড়ে রক্তাক্ত যখন হয়, স্থানীয়রা ঘটনাস্থল থেকে উদ্ধার করে কয়েক জেলা হাসপাতালে নিয়ে আসে। আতিশমান দেববর্মার অবস্থা গুরুতর হওয়াতে জেলা হাসপাতালে চিকিৎসক জিবি হাসপাতালে স্থানান্তর করে। ঘটনাটা হয়েছে ইংলিশ স্কুলের সামনে, হাইওয়েতে ছুটি দিয়া 1:10-12 ছুটি হয়েছে। ছুটি দিয়া আমরা বাইকে উঠছে কিছু ওই হাইওয়েতে নামতে পরে আমরা বেটার যে স্পিডে আগে পরে এটা দেখে আমরা কিছু দাঁড়িয়ে রয়েছে আর কি বেটা আমরা বাইকে পেছনে মারছে। হ্যাঁ, ঘটনাটা কোন জায়গা হয়েছে? ইংলিশ স্কুলের সামনে বাইজালবাড়ি পরে। আপনি বাসা কোন জায়গা? আমার বাসা হইল নীলচনাপাড়া। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে সান্দন টিভির পর্দায়। সান্দন টিভি, দায়বদ্ধতাই যার ঐতিহ্য।